বিয়ের 2 বছরের মাথায় প্রথম সন্তান মাহিরের আগমন ঘটে। আরহাম মিষ্টির কোল আলো করে নাতির খবর শুনে তার মুখ ফিরিয়ে নিতে পারেননি আরহাব শেখের মা বাবা। প্রথম যখন আরহাবের মা মাহিরকে কোলে নেন, মিষ্টির চোখে তখন ছিল পূর্ণতার জল। বাবার পাওয়া সম্পত্তি আর নিজের পরিশ্রমে এত বিশাল শেখ কোম্পানি গড়ে তুলেছিলেন তিনি। মাহির হারিয়ে যাওয়ার পর মিষ্টি যখন অনেকটাই ভেঙে পড়েন, তখন তাকে সামলাতে হিমশিম খেতে হয় আরহাবকে। এদিকে অফিসের কাজের চাপও বাড়তে থাকে, তাই ছোট ভাই আরহানকে অফিস সামলানোর দায়িত্ব দেন তিনি। তখন থেকেই 2 ভাই একসাথে এই পর্যন্ত এসেছেন। আরহাব শেখের মৃত্যুর পরে আরহান আর রিমি শেখ বড় ভাইয়ের বাসাতেই থাকতে শুরু করে। এদিকে আস্তে আস্তে মাহির অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। অফিসের সবার সাথে তার ভালো সম্পর্ক গড়ে উঠেছে। গত 3 মাসে অনেক কিছুই শিখেছে সে। নুজহাত, তাবাসসুম, মাহিদের বাসা ছেড়ে দিতে চাইলেও মাহিরকে যেতে দেননি তার মা মিষ্টি শেখ, তাই বাধ্য হয়ে থাকতে হচ্ছে মাহিরকে। অবশ্যই এখানে থাকাটাই তার জন্য ভালো। কাজের পাশাপাশি আবার অনার্স চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাহির, তাই কাছের এক ভার্সিটিতে ভর্তি হয়েছে সে, যেখানে নুজহাত আগে থেকেই পড়ত, তাই ভর্তি হতে তেমন সমস্যা হয়নি। এদিকে আবাকে অনেক আগে থেকেই পছন্দ করত রাকিব। তার বাবার বন্ধু হয়ে ছোট থেকে একসাথে বড় হয়েছে তারা। আবার প্রতি রাকিবের ভালোবাসার আরেকটি বড় কারণ ছিল আবার বাবার সম্পত্তি, যার একমাত্র উত্তরাধিকারী হবে আবা। তাই রাকিবের বাবা সবসময় চাইতেন রাকিবের আবার বিয়ে হয়ে যাক, আর তাই আবার সাথে মাহিরের বিয়ে হয়ে যাওয়ায় চিন্তায় পড়ে যান তিনি। পরিকল্পনা মতো আবার কাকিমাকে ব্যবহার করে মাহিরকে ফাঁসিয়ে দেন। বিনিময়ে তার কাকিমা পান 2 কোটি টাকা। রাকিবের বাবা জানতেন মাহির কবে জেল থেকে বের হবে, তাই মাহিরকে আবার জীবন থেকে দূরে সরিয়ে দিতে সেই দিনই আবার সাথে রাকিবের বিয়ের ব্যবস্থা করেন। বিয়েতে আবার মত না থাকলেও বাবার কথা ফেলতে পারেনি সে। একবার বাবার অবাধ্য হয়ে গিয়ে বিয়ে করেছিল, কিন্তু ভাগ্যের নির্মমতায় ভুল মানুষকেই বেছে নিয়েছিল। আবার ভেবেছিল আর কখনো মাহিরের সামনে পড়বে না, কিন্তু অদৃষ্টের লিখন অনুযায়ী বিয়ের দিনই তার সামনে হাজির হয় মাহির। যতই হোক, জীবনের প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না। আবার ক্ষেত্রেও তেমনটাই ঘটেছিল। প্রায় 60 বছর পর বিদেশ থেকে দেশে এসেছে আরহান শেখের ভাই আরিফ শেখ। এয়ারপোর্ট থেকে বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। তখন নুজহাত আর মাহির একসাথে বসে অফিসের কিছু কাজ দেখছিল। অপরিচিত একটি ছেলেকে নিজের হবু বউয়ের সাথে বসে থাকতে দেখে মাথায় রক্ত উঠে যায় আরিফের, যদি সে আগে সব কিছু জানতো তার মায়ের থেকেও। সে এমনভাবে এগিয়ে যায় যেন খুন চেপে গেছে তার মাথায়। এগিয়ে গিয়ে এক থাপ্পড় বসিয়ে দেয় মাহিরের গালে। এমন আচমকা থাপ্পড় হত বিহম্বল হয়ে যায় মাহির। আর নুজহাত তোর আগে উল্টো থাপ্পড় বসিয়ে দেয় আরিফের গালে। নুজহাত এমন কিছু করবে তা কল্পনাও করেনি আরিফ। আপনার এত সাহস কি করে হয় আমার ভাইয়ের গালে হাত তোলার? নুজহাত, মানে একটা অপরিচিত রাস্তার ছেলের জন্য নিজের হবু স্বামীর গালে হাত তোলার সাহস কি করে হয় তোমার? হবু স্বামী, কিন্তু এখনও স্বামী হননি, আর হবেন এমন কোনো গ্যারান্টিও নেই। আপনি আমার চাচার ছেলে, তাই এখনো চুপ আছি, না হলে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। এত চিৎকার চেঁচামেচি শুনে হুইল চেয়ার নিয়ে নিচে নেমে আসেন মিষ্টি শেখ। তিনি সবাইকে শান্ত হতে বলেন ও পুরো ঘটনা শুনতে চান। আরিফ বলে, দেখো না মাম্মি, একটা রাস্তার ছেলের জন্য তোমার মেয়ে আমার গালে হাত তুলেছে। এসব ছেলেকে বাসায় থাকতে দিয়েছ, যার কিনা শ্বশুর বাড়ি থেকেও টাকা চুরির স্বভাব ছিল। এই ছেলে যে আমাদের বাসা থেকেও কিছু চুরি করবে না, সেটা আমি আগেই সন্দেহ করেছিলাম। তাই তো মাকে সবসময় চোখে চোখে রাখতে বলেছিলাম। জানো মাম্মি, সে আমাদের বাসা থেকে কি চুরি করেছে? একটা দামি হীরের চেন। মা সেটাও রুম থেকেই পেয়েছে বলে তার মা রিমি শেখকে চেনটি আনতে বলে আরিফ। রিমি শেখ চেন আনতে সবাই চমকে ওঠে। এত দামি একটা চেন মাহিরের রুমে থেকে পাওয়া শুনে অবাক হয় সবাই। রিমি শেখের হাত থেকে চেনটা নিয়ে মাহির জিজ্ঞেস করে, এটা আপনি কোথায় পেলেন? কাল থেকে চেনটা খুঁজে পাচ্ছিলাম না। কোথায় পেয়েছেন সেটা বড় কথা না, তার আগে তুই বল কোথা থেকে চুরি করেছিস সেটা।
এটা আমার বাবা মায়ের দেওয়া উপহার, যা ছোটবেলায় হারিয়ে যাওয়ার পর থেকেই আমার কাছে রয়েছে। মাহিরের কথা শুনে কলিজায় দপ করে ওঠে মিষ্টি শেখের। তার মনে পড়ে তার ছেলে হারিয়ে যাওয়ার সময় গলায় যে হীরের চেনটি ছিল, সেটি অনেকটাই এটার মতো। মাহিরের কাছ থেকে চেনটি হাতে নেন মিষ্টি শেখ, আর লকেটের মধ্যে থাকা নামটি দেখে চমকে ওঠেন, কারণ এটা তারই ছেলের জন্য বানানো সেই লকেট, যেটা হারিয়ে যাওয়ার সময় মাহিরের গলায় পরানো ছিল। তিনি মাহিরকে জিজ্ঞেস করেন, আচ্ছা, এই লকেট তুমি কিভাবে পেলে? আন্টি আমাকে যখন রাস্তার পাশে পেয়েছিল তখন এটা আমার সাথেই ছিল, আর যে ম্যানেজার চাচা আমাকে এতিমখানায় বড় করেছেন তার থেকে জেনেছি এই লকেটে থাকা নাম থেকেই আমার নাম রেখেছিলেন। এবার পুরোপুরি নিশ্চিত হয়ে যান মিষ্টি শেখ, এই তার হারিয়ে যাওয়া কলিজার টুকরো ছেলে, যার জন্য এতগুলো বছর চোখের পানি ফেলেছেন। সেই ছেলে আর চোখের সামনে, খুশিতে চোখের পানি চলে আসে মিষ্টি শেখের। তিনি মাহিরের দিকে দুহাত প্রসারিত করে বললেন, আজ এতগুলো দিন পর তুই আবার আমার সামনে, আর আমি কিনা চিনতেই পারলাম না তুই আমার সেই হারিয়ে যাওয়া কলিজার টুকরো। ঘরের বাতাস থেমে গিয়েছিল, সময় যেন হঠাৎ দাঁড়িয়ে পড়েছিল। চারপাশের শব্দ ছিল, আলো ছিল, মানুষও ছিল, তবুও মাহিরের কান কিছু শুনছিল না, চোখ কিছু দেখছিল না। শুধু একটা কথাই কানে ধ্বনিত হচ্ছিল বারবার, তুই আমার মাহির, তুই আমার সেই হারিয়ে যাওয়া সন্তান। মিষ্টি শেখ এতদিন তার কাছে ছিল শুধু এক অচেনা নারীর পরিচয়, আর সেই পরিচয় ভেঙে পড়েছে। ভেতর থেকে উঠে আসছে এক দম বন্ধ করা কান্না। মা, এই শব্দটা জীবনে প্রথমবার এত কাছ থেকে শুনল মাহির। মুখে উচ্চারণ করার আগে গলার কাছে আটকে গেল সব কিছু। মিষ্টি শেখ থরথর করে কাঁপছে, চোখ থেকে গড়িয়ে পড়ছে অশ্রু, ঠোঁট কাঁপছে, কিন্তু মুখে সেই চেনা হাসি, যেটা শুধু একজন মাই তার সন্তানকে দেখিয়ে বলতে পারে, তুই হারিয়ে গেলেও আমি তোকে কখনো ভুলিনি। মাহির এক ধাক্কায় মায়ের বুকে মুখ গুজে দেয়, যেন সমস্ত পৃথিবীর ব্যথা, দুঃখ, অভিমান গলে গিয়ে জড়িয়ে পড়ে মায়ের কোলে। তুমি আমার মা। মাহিরের গলা কাঁপছে, কিন্তু তার আর ভয় নেই, লজ্জাও নেই, কারণ সে জানে এই মানুষটা তার নিজের। মিষ্টি শেখ মাথায় হাত বুলিয়ে বলেন, তুই আমার বুক থেকে হারিয়ে গিয়েছিলি, কিন্তু আমার বুকের মাঝখান থেকে কখনো না। প্রতিদিন তোকে খুঁজে বেরিয়েছি, তোর নাম ধরে কেঁদেছি, আজ তুই আবার আমার সামনে, আমার কোলে। মাহির কাঁদছে, গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না, শুধুই কান্না, ভালোবাসার কান্না। আর মনে হলো আজ সে সত্যি পরিপূর্ণ হয়েছে। এতিম জীবনের সব অপূর্ণতা যেন এই মুহূর্তে গুছে গেছে। এতদিন যারা বলতো তোর তো কেউ নেই, তাদের ভুল প্রমাণ করে দিয়ে এই নিঃশব্দ আলিঙ্গন। মা আর ছেলে দুজনেই কাছে, কিন্তু সেই কান্নায় আজ নেই কোনো বেদনা, আছে শান্তি, আছে পাওয়ার আনন্দ, আছে চিরন্তন এক বন্ধন, যার রক্তের চেয়েও গভীর। এত বছর যে বুকের মাঝে একটা ফাঁকা জায়গা ছিল, আজ বুঝলাম ওটাই মায়ের জায়গা ছিল। আজ সেটা পূর্ণ হয়েছে, আজ আমি সম্পূর্ণ। আজ আমি একজন ছেলেও। নুজহাত দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে মাহিরের বুকে। এতগুলো বছর যে ভাইয়ের জন্য অপেক্ষা, বুকের ভিতর জমে থাকা হাহাকার সব একসাথে বেরিয়ে আসে। দুই ভাই বোন জড়িয়ে ধরে কাঁদে। এই কান্না দুঃখের নয়, এটা রক্তের সম্পর্কের কান্না। এতদিনের অভিমান, না পাওয়ার কষ্ট, সব যেন এক ঝড়ে এসে ভেঙে পড়ে একে অপরের কাঁধে। যে সম্পত্তির জন্য এত কিছু করা হলো, সেই সম্পত্তির নতুন ভাগিদার চলে এসেছে। এটা কিছুতেই মেনে নিতে পারছে না আরহান শেখ ও রিমি শেখ। আরহান শেখ বলে ওঠে, এভাবে কাউকে হুটহাট আমাদের মাহির হিসেবে মেনে নিতে পারবো না, শুধুমাত্র একটা চেইনের উপর ভিত্তি করে। তার কথায় সায় জানায় রিমি শেখ। তাদের কথা অনুযায়ী তখনই সবাই বেরিয়ে পড়ে হাসপাতালের ডিএনএ টেস্টের জন্য। সব কিছু শেষ হতে তখন রাত প্রায় 11টা। রিপোর্ট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই মিষ্টি শেখ ও নুজহাতের মুখে ফুটে ওঠে প্রশান্তির হাসি, আর আরহান শেখ ও রিমি শেখের মুখে জমে ওঠে অন্ধকারের কালো মেঘ। ডিএনএ টেস্ট রিপোর্ট অনুযায়ী মিষ্টি শেখ ও নুজহাতের সাথে শতভাগ ম্যাচ করে মাহিরের ডিএনএ, অর্থাৎ সেই তাদের হারিয়ে যাওয়া সন্তান মাহির শেখ।
মিষ্টি শেখের চোখে জল, তবু মুখের শান্তির ছায়া। মাহির তার হারিয়ে যাওয়া ছেলে আজ ফিরে এসেছে। নুজহাত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তছনছ করে দিয়েছে। এত বছর পর ছেলেকে ফিরে পেয়ে মিষ্টি শেখের আনন্দ যেন ধরে না। আর খুনসুটির আর ভালোবাসার মধ্যে দিয়ে কেটে গেছে একটা বছর। রিমি শেখ আর আরহান শেখ পরদিনই ছেড়ে গেছেন শেখ প্যালেস। এতদিন ভাইয়ের অবর্তমানে কোম্পানি দেখাশোনা করলে এখন যেহেতু আসল মালিক ফিরে এসেছে, তাই আর এখানে থাকার কোনো মানেই ছিল না। তাই তো মিষ্টি শেখ কৌশলে তাদের বেরিয়ে যেতে বাধ্য করেছেন এই বাসা থেকে। কোম্পানির লস আর ভরাডুবির পেছনে যে আরহান শেখের হাত রয়েছে সেটা অনেক আগে জানতে পেরেছিলেন মিষ্টি শেখ। কোম্পানির পুরনো কর্মচারী আনোয়ার চাচার থেকে জানতে পেরেছিলেন যে আরহান শেখ গোপনে টাকা সরাচ্ছেন। শুধু প্রমাণ করতে না পারার জন্য এতগুলো দিন চুপ ছিলেন তিনি। নুজহাতের সঙ্গে আরিফ শেখের বিয়ের পাকা কথা বলতে আজ শেখ বিলে এসেছিলেন তার বাবা মা। মিষ্টি শেখ যথেষ্ট ভদ্রতার সঙ্গে এতক্ষণ কথা বললেও তিনি যে এ সম্পর্কে বিরক্ত তা তার মুখ দেখলেই বোঝা যাচ্ছিল। মাত্রই অফিস থেকে ফিরেছে মাহির। নুজহাতকে এখন আর অফিসে যেতে হচ্ছে না। মাহির একাই সব সামলে উঠেছে। আরহান শেখ আর রিমি শেখকে বাসায় দেখে পুরনো রাগ আবার মাথা ছাড়া দিয়ে উঠে মাহিরের। এই বিয়েতে তার বাবা মায়ের কোনো মত নেই। হাসি মুখে এগিয়ে আসে মাহির এবং টেবিলের উপর কিছু কাগজ এগিয়ে দেয়। এই রিপোর্ট অনুযায়ী গত কয়েক বছরের কোম্পানির যে বিশাল লোকসান হয়েছে তার পেছনে ছিল ভুয়া ইনভয়েস, ওভার প্রাইসড কন্ট্রাক্ট আর ভুয়া ক্লায়েন্ট। আর এই জালিয়াতি সব চাপিয়ে গেছে তোমার কাছে আরহান চাচা। তুমি আর রিমি চাচি কোম্পানির টাকা লোপাট করে রিয়েল এস্টেটে বিনিয়োগ করেছ, যার প্রমাণ আমার কাছে আছে। তুই কে হস আমাকে প্রশ্ন করার? আরহান গর্জে ওঠে, আমি শেখ মাহির, এই কোম্পানির আসল উত্তরাধিকারী। আমি ফিরে এসেছি, এবার শুধু উত্তর না, বিচারও হবে। মাহিরের এহেন কথায় রেগে যায় আরহান শেখ। তারা তখনই সেখান থেকে বেরিয়ে যান। মাহিরের মুখে তখন এক মুচকি হাসি। মিষ্টি শেখ এবার যেন একটু হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি কখনো চাননি তার মেয়েটার এমন কোনো পরিবারেই বিয়ে হোক যাদের সবসময় সম্পত্তির দিকে চোখ ছিল। নুজহাতের সঙ্গে আরিফের বিয়েটা সেখানেই ভেঙে দেন মিষ্টি শেখ। এমন পরিবারে মেয়েকে বিয়ে দেওয়ার কোনো মানেই নেই। নুজহাত আগে থেকেই আরিফকে তেমন পছন্দ করতো না। তার চাল চলন কেমন যেন লাগতো তার কাছে। অবশেষে সেই ধম বন্ধ করা কিছু থেকে মুক্তি পেলে সে। মিষ্টি শেখ চুপচাপ বসে থাকেন সোফায়। আজ অনেক দিন পর তার চোখে মুখে আত্মবিশ্বাসের ঝিলিক। এই এক বছরে অনেক কিছু বদলে গেছে। মাহির পুরোপুরি কোম্পানির দায়িত্ব নেয়। মায়ের অনুপ্রেরণা আর নিজের অদম্য পরিশ্রমে সে একের পর এক ব্যবসায়িক চুক্তি করে। নতুন বিনিয়োগ, আধুনিক প্রযুক্তির দক্ষ ম্যানেজমেন্ট। শেখ ইন্ডাস্ট্রি আবার তার পুরনো সম্মান ফিরে পায়। মিষ্টি শেখ এখন অনেকটাই সুস্থ, সময় মতো ওষুধ, মাহিরের পাশে থাকার মানসিক শান্তি, সব কিছু মিলিয়ে তার মুখে এখন একটা তৃপ্তির ছায়া। তুই না থাকলে হয়তো এতদূর আসতেই পারতাম না, একদিন সুফিসারে বলে ওঠেন তিনি মাহিরকে। মাহির শুধু মুচকি আসে। মাকে ফিরে না পেলে তার জীবন হয়তো এত দূর আসতো না। সেদিন তার জীবনে সেই জ্বর না এলে হয়তো এসব কিছুই ঘটতো না। প্রায় 2 বছর পর আবার সিলেট যাচ্ছে মাহির। সিলেটের শাখায় নাকি কিছু সমস্যা হচ্ছে। আগে নুজহাতকে পাঠালেও এবার মাহির নিজেই যাচ্ছে। অতীতের কিছু কালো স্মৃতি বারবার তাকে বাধা দিচ্ছে। নিজের প্রেয়সীকে অন্য কারোর সঙ্গে দেখার যে তীব্র যন্ত্রণা, তা তাকে ভিতর থেকে সব সময় কুড়ে কুড়ে খেয়েছে। অতীতকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার প্রয়াসে মাহির সেটাই করতে চায়। মিষ্টি শেখ নিজেদের গাড়ি নিয়ে যেতে বললেও মাহির ট্রেনেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই তো রাতের টিকিট কেটে রওনা দিয়েছে জীবনের বৃষ্টি বসন্ত কাটিয়ে দেওয়া প্রিয় শহরে। সারা রাত জার্নি করে সকাল তখন 8:30 ট্রেন এসে থেমেছে পুরনো সেই শহরে। ট্রেন থেকে নামতেই বুকের ভেতরটা দপ করে ওঠে মাহিরের। পুরনো সব কথা আর ভালোবাসা জেগে ওঠে হৃদয়ে এক একটা ক্ষতের মতো। বুকের ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তার স্টেশনের বাইরে দাঁড়িয়েছিলেন ম্যানেজার সাহেব মাহিরকে নেওয়ার জন্য। মাহিরকে নিয়ে রওনা দেন অফিসের উদ্দেশ্যে। টুকটাক কিছু কাজ শেষ করেই একেবারে বিশ্রাম নেবে মাহির। যদিও ম্যানেজার সাহেব বলেছিলেন আগে বাসায় যাওয়ার জন্য।
শহর থেকে অনেকটাই দূরে ছিল অফিসটা, মূলত কিছুটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে গড়ে তোলা হয়েছিল এটি। অফিসে পৌঁছে মন ভালো হয়ে যায় মাহিরের। এতটা মনোরম ও সৌন্দর্য যেন সমস্ত ক্লান্তি এক নিমিষেই দূর করে দেয় তাকে। অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাজ আটকে ছিল অনেক দিন। মাহির সব কিছু ভালো করে চেক করে দেখে, ফাইলগুলোতে সই করে দেয়। আবার নতুন করে কিছু ক্লায়েন্টে নেওয়া হবে অফিসের জন্য, সেগুলো মাহিরকে দেখতে বললেও সে না করে দেয়। ম্যানেজার চাচাকে সব কিছু দেখতে বলে সে বেরিয়ে পড়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখার উদ্দেশ্যে। সিলেটের এই শাখা দেখাশোনা করেন রফিক চাচা। মাহিরের বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি, তাই তো এতগুলো বছর চোখ বন্ধ করে ভরসা করে এসেছেন তার পরিবার। রফিক চাচাও সেই ভরসার জায়গাটা সব সময় ধরে রেখেছেন। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, এমন সময় মাহির ফিরে আসে অফিসে। ম্যানেজার চাচার সঙ্গে তার বাড়িতে গিয়ে পৌঁছায় মাহির। তখন সন্ধ্যা। গাড়ি থেকে নেমে বাসার দিকে এগিয়ে যায় ম্যানেজার চাচা, কিন্তু হঠাৎ তাক চোট আটকে গেল দৃষ্টিপথের একদম উপরে, বাড়ির ছাদের। একজোড়া চোখ তাকিয়ে আছে তার দিকে, নীরব কিন্তু গভীর। সেই চোখে ছিল এক অদ্ভুত আকর্ষণ, যেন চুম্বকের মতো টানছে মাহিরকে। চেহারাটা পুরো স্পষ্ট নয়, সন্ধ্যার হালকা আলোয় আবছা দেখা যায়, কেবল চোখের ঝলক। কিন্তু সেই চোখ কেমন যেন পরিচিত মনে হয় মাহিরের, কেমন যেন কাফন ধরে যায় তার ভেতরে। ম্যানেজার স্যার ডাকে হুঁশ ফিরে মাহিরের। আর এক নজর তাকাতে গিয়ে অবাক হয় মাহির, সেখানে কেউ নেই, যেন মুহূর্তের মধ্যে হারিয়ে গেছে এক গভীর অন্ধকারে। ম্যানেজার চাচার সঙ্গে এগিয়ে যায় মাহির। বাসার কলিং বেল চাপতে দরজা খুলে দেন ম্যানেজার চাচার স্ত্রী, যেন তাদের অপেক্ষায় ছিলেন এতক্ষণ। মাহির সালাম দেয় তাকে, তিনিও সালামের উত্তর দিয়ে মুচকি হাসেন মাহিরকে দেখে, আর জিজ্ঞেস করেন, কোনো সমস্যা হয়নি তো আসতে? সেই ছোটবেলায় আপার সঙ্গে দেখেছিলাম, কতটা বড় হয়ে গেছে ছেলেটা। মাহিরকে রুমের দিকে এগিয়ে দেন সালমা বেগম। ফ্রেশ হয়ে আসতে বলে চলে যান রান্নাঘরে। মাহিরের চোখে শুধু বারবার বেশি উঠছিল সেই চোখ জোড়া, যেন কোনো ভীষণ পরিচিত চোখের বাসা তাকে আকৃষ্ট করে ডাকছে, কিন্তু দূরতে গেলেই মিলিয়ে যাচ্ছে এক গভীর অন্ধকারে। সন্ধ্যার অন্ধকার আরো ঘন হয়েছে, চারিদিকে মেঝো ঝিরিঝিরি বৃষ্টি। ঘরের জানালা দিয়ে দেখা যায় বাইরের গাছের পাতা ভিজে এক অদ্ভুত স্নিগ্ধতায় ভরে উঠেছে। ফ্রেশ হয়ে এসে মাহির ঘরের এক পাশে বসে। তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে সেই চোখ দুটো। কে সে? এমন চোখ তো মনে হয় কোথাও দেখেছি, কিন্তু কোথায়? এমন সময় দরজায় কড়া নাড়ে। দরজা খুলে দেখা হাতে ছায়ের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে এক মেয়ে। সে মাথায় হালকা ওড়না, চোখে গাঢ় গভীরতা, কিন্তু হাসিটা অদ্ভুত শান্ত। এই নিন স্ন্যাক্স, মেয়েটি বলে। মাহির কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি? আমি জোহা, ম্যানেজার সাহেবের মেয়ে। মাহির অবাক হয়ে তাকিয়ে থাকে। এটাই সেই চোখ ছাদের উপর থেকে যেটা দেখেছিল সে। জোহা ট্রে টেবিলে রেখে ধীরে ধীরে চলে যায়, কিন্তু তার পেছনে ফেলে যায় এক রহস্যের ছায়া। মাহির মনে মনে ভাবে, এমন চোখ আগে কোথাও দেখেছি কি? কেন এই চোখ আমাকে ভীষণ অস্থির করে দেয় বারবার? পরদিন সকাল, রফিক চাচার ডাকে ডাইনিং টেবিলে যায় মাহির। জোহা চুপচাপ বসে আছে, মিষ্টি হাসিতে বলে, কাল রাতে ঠিক করে ঘুমিয়েছেন তো? খুব, কিন্তু ঘুমিয়েছি। কিছু বলতে চেয়েও বলতে পারে না মাহির। রফিক চাচা বলেন, জোহা আমাদের সিলেটের এই শাখা অফিসের কিছু কাজ দেখে, ডিজাইনার কন্টেন্ট নিয়ে ভালো কাজ করে। ইচ্ছা ছিল ঢাকায় পড়বে, হঠাৎ আমার শরীরটা খারাপ করলো, তাই আর ঢাকায় গেল না। এখন পুরোপুরি অফিস সামলাচ্ছে। মাহির অবাক হয়ে তাকায় জোহার দিকে। তার চোখে কোনো অহংকার নেই, বরং আত্মবিশ্বাস ও একরাশ নীরবতা। মায়ের হেসে বলে, ভেবেছিলাম এই ব্রাঞ্চে হয়তো সমস্যাই থাকবে বেশি, এখন তো দেখছি সবই ঠিক আছে। জোয়া হালকা হেসে উত্তর দেয়, সব কিছু ঠিক রাখার চেষ্টা করি। তো এবার মনে হচ্ছে কাল রাত থেকে কিছু ঠিক নেই, যা হয়তো আপনি ভালো বুঝবেন। মাহিরের মনে কৌতূহল জাগে, কি সেই জিনিস? আর এই মেয়ের চোখের বাসা এমন কেন, এত স্বচ্ছ তবু গভীর? দুপুরের পর জোহা মাহিরকে অফিস ঘুরিয়ে দেখায়। পথে যেতে যেতে দুজনের মধ্যে ছোট ছোট কথা হয়, কাজ নিয়ে, জীবন নিয়ে, সিলেটের প্রকৃতি নিয়ে, কিন্তু প্রতিটা কথায় যেন একটা না বলা গল্প বেশি বাড়ায়। একসময় জোহা বলে, আপনি কি সবসময় এতটাই গম্ভীর?
মাহির হেসে ফেলে। আসলে আমি হেসে চলতে পারি, কিন্তু ভেতরে অনেক কিছু জমে আছে। জীবন আমাদের কখনো এমন রাস্তায় নিয়ে যায় যেখানে হাসি হারিয়ে যায়। জোহা একদম সামনে দাঁড়িয়ে পড়ে। কখনো চাইলে শুনে নিতে পারি, আমি যদি কাউকে বিশ্বাস করতে পারেন। মাহির চমকে ওঠে। এই মেয়েটা এত সহজে এমন কথা বলে কিভাবে? অথচ চোখে নেই কোনো প্রত্যাশা, শুধু একটা আশ্রয় দেওয়ার ইচ্ছা। সন্ধ্যায় আবার বৃষ্টি নামে। মাহির একা দাঁড়িয়ে থাকে বারান্দায়। হঠাৎ পাশ থেকে বলে ওঠে কেউ, বৃষ্টি কি আপনাকে কষ্ট দেয়? মাহির তাকিয়ে দেখে জোহা না, বরং মনে করিয়ে দেয় কিছু জিনিস যা ভুলে যেতে চায়, কিন্তু পারি না। জোহা ধীরে ধীরে বলে, সবসময় পুরনো কথা নিয়ে থাকলে তো জীবন চলবে না। কখনো কখনো পুরনো কিছু ভুলে নতুনত্বের দিকে ছুটে যেতে হয়। এই কথাটার পর মুহূর্তটা থমকে যায়। বৃষ্টির শব্দ, চোখে চোখ, আর এক গোড় লাগা অনুভূতি। মাহিরের কাছে অদ্ভুত লাগে মেয়েটার কথাবার্তা। সে তো আর জানে না কখনো কখনো চাইলে সব কিছু ভুলে থাকা যায় না। কিছু ব্যথা, আনন্দ আর অব্যক্ত অনুভূতি থাকে যা সারা জীবন আমাদের হৃদয়ে থেকে যায়। পরদিন সকাল, সিলেটের আকাশ আজ যেন একটু বেশি ধূসর। হালকা বাতাসে দুলছে পাতা ঝরা, গাছের ডাল যেন কোনো পুরনো গল্পের ইঙ্গিত দিচ্ছে। মাহির বসে আছে অফিসের ছোট্ট কর্নার কফি শপের সামনে, কাগজপত্র ছড়ানো, কিন্তু চোখ তার দূরে। জানালার বাইরে বৃষ্টির গন্ধ মিশে আছে বাতাসে, তাকে অস্থির করে তোলে। জোহা এসে পাশে বসে। আজ তো আপনাকে খুব চুপচাপ লাগছে, বলে সে। মাহির এক দৃষ্টিতে তাকায়। পুরনো শহর, পুরনো স্মৃতি, কিছু কিছু জায়গায় ফিরে এলেই মানুষটা ফিরে আসে মনে। জোহা নরম গলায় বলে, সব হারানো মানে শেষ না, কখনো কখনো হারিয়েই মানুষ নিজেকে খুঁজে পায়। এই কথাগুলো যেন মাহিরের বুকের কোথাও গেঁথে যায়। একসময় সে জিজ্ঞেস করে, তুমি কি কখনো কাউকে হারিয়েছ? জোহা একটু চুপ করে থেকে বলে, হ্যাঁ, খুব কাছের এক মানুষকে, কিন্তু হয়তো সেই হারানোই আমাকে তৈরি করেছে। মাহিরের মনে হয় এই মেয়েটা যেন তারই প্রতিচ্ছবি, ভেঙে যাওয়ার পরও দাঁড়িয়ে থাকার এক জীবন্ত উদাহরণ। অফিসে মাহির অফিসে ঢুকে দেখে ম্যানেজার চাচা আগে থেকেই দাঁড়িয়ে আছেন। স্যার, একজন দেখা করতে এসেছেন। সিলেটের নামকরা রিয়েল এস্টেট কোম্পানি থেকে এসেছেন। এই ডিলটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। উনি আপনার সঙ্গে পার্সোনালি আলাদা কথা বলতে চান। ঠিক আছে, আমি কেবিনে যাচ্ছি। 10 মিনিট পর পাঠিয়ে দিন। আর জোহাকে এক্ষুনি একবার আমার কেবিনে আসতে বলবেন। বলেই নিজের কেবিনে দিকে এগিয়ে যায় মাহির। কেবিনে ঢুকে বসতে জোয়া এসে হাজির হয় সেখানে। মেয়েটাকে কেমন যেন অদ্ভুত লাগে মাহিরের কাছে। মাহির তখন সোফায় বসে সব ফাইল চেক করছিল। হঠাৎ একটা টিকটিকি এসে পড়ে জোহার ওপর, আর জোহা ভয়ে এক লাফে মাহিরের কোলে উঠে মাহিরকে জড়িয়ে ধরে। এমন সময় কেউ দরজায় নক করলে মাহির তাকে ভিতরে আসতে বলে। কেবিনে ঢুকে দুজন ছেলে মেয়েকে এই অবস্থায় দেখে ভীষণ লজ্জিত হয় মেয়েটি, আর আড়াআড়ি চোখ নামিয়ে ফেলে। হুট করে এমন পরিস্থিতিতে পড়বে ভাবতেই পারেনি কেউ। জোয়া তাড়াতাড়ি সরে দাঁড়ায়। মেয়েটি তখন বলতে থাকে, আমি দুঃখিত, মনে হয় ভুল সময়ে এসেছি। মাহির ভীষণ আনইজি ফিল করে আর বলে, না, আসলে এটা অ্যাক্সিডেন্টলি ছিল। বুলের সামনে তাকায় মাহির। সাদা শাড়িতে এক মেয়ে দাঁড়িয়ে আছে জানালার পাশে, চুল খোলা, হাতে একটি ফাইল। এই চুল, এই নীরবতা, এই সিরেছানা, সেই চেহারা। ভুল হবার সুযোগ নেই। তুমি? মাহিরের কণ্ঠ কেঁপে ওঠে। চোখ তুলে তাকায় মেয়েটি। মাহিরকে দেখা মাত্রই তার হাত থেকে ফাইলগুলো পড়ে যায়। এ কাকে দেখছে? আজ এতগুলো দিন যাকে খুঁজে এসেছে সেই মাহিরকে কিনা তারই সামনে দাঁড়িয়ে আছে। এতগুলো দিন মাহিরকে অন্য একটা মেয়ের সাথে এতটা ক্লোজ অবস্থায় দেখতে হবে সে হয়তো কখনো কল্পনাও করেনি। তাই তো ছুটে বেরিয়ে যায় কেবিন থেকে, চোখের জল মুছতে মুছতে। এতক্ষণ যেন মাহির এক ঘোরের মধ্যে ছিল। তার ভালোবাসা তার সামনে এসেছে, এটা যেন তার হুঁশ হারিয়ে দিয়েছে। জোহার ডাকে হুঁশ ফিরে মাহিরের। চোখ ফিরিয়ে আবাকে দেখতে না পেয়ে এদিক সেদিক তাকায় মাহির। জোহা বুঝতে পেরে বলে, স্যার, উনি তো বেরিয়ে গেছেন একটু আগে। মাহির কেবিন থেকে বেরিয়ে আসে আবাকে খুঁজতে। অফিস কেবিন থেকে বেরিয়ে মাহির সারফাসে চোখ ফেরায়, কিন্তু আবা তখন আর সেখানে নেই। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে সে। লবিতে পৌঁছেও খোঁজ মেলে না। মনে মনে ভাবে, এতগুলো বছর পর হঠাৎ করে এসে এমন দৃশ্য দেখবে, এইটুকু ব্যথা সে কখনোই আশা করেনি।
ফিরে আসে নিজের কেবিনে। জোহা তখনও চুপচাপ দাঁড়িয়ে। দুজনের মধ্যে অদ্ভুত একটা নীরবতা। স্যার, আপনি কি ঠিক আছেন? জোহার মাথায়। মাহির কিছুই বলে না, চুপচাপ বেরিয়ে যায়। জোহা মাহিরকে কিছুটা সময় একা থাকতে দেয়। সন্ধ্যার আলো একটু একটু করে ফিকে হয়ে আসছিল। ছাদে বসেছিল মাহির। চোখে ছিল ক্লান্তি সেপ, মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল হাজারো চিন্তা। কিছুদিন হলে মা একটু ভালো আছেন। কোম্পানির সমস্ত দায়িত্ব এখন মাহিরের কাঁধে। নুজহাতের বিয়ে নিয়ে আর কারো মুখে কোনো কথা নেই। সবাই জানে মাহির যা করেছে সেটা অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্যই। কিছু ভালোবাসা হয় খুব নিঃশব্দে, শুধু চোখের ভাষায় লেখা থাকে, বোঝে না সবাই, কিন্তু হারিয়ে গেলে বুকের ভিতর গভীর ক্ষতের মতো পড়ে। সিলেটের সন্ধ্যারা যেন একটু আলাদা রকমের হয়। আকাশ জুড়ে মেঘ, বাতাস হালকা কুয়াশার গন্ধ, আর মাহিরের বুক জুড়ে এক অদ্ভুত শূন্যতা। আবার চলে যাওয়ার পর সেই রাতে আর ঘুম হয়নি মাহিরের। সকাল হতে অফিসে ছুটে গিয়েছিল। কেবিনের দরজা বন্ধ করে বসেছিল চুপচাপ। মন যেন টুকরো টুকরো হয়ে আসছিল। ভাবনার এক অচেনা চড়ে। আবাকে সামনাসামনি দেখার পর থেকেই সে কেমন গুলিয়ে গেছে। আর ওপর জোহার উপস্থিতি যেন আরও ধন্দে ফেলে দিয়েছে তাকে। হঠাৎ দরজার শব্দ। মায়ের উঠে গিয়ে দেখে একজন তরুণ ছেলে ডকুমেন্ট হাতে দাঁড়িয়ে। স্যার, এটা সিলেটের রিয়েল এস্টেট কোম্পানির নতুন প্রস্তাবনায় কিছু শর্ত আছে, এগুলো আপনার সিদ্ধান্ত প্রয়োজন। মাহি চুপচাপ ডকুমেন্ট দেখতে থাকে। মাথায় তখন একসাথে অফিসের চাপে আর ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের জ্বর বইছে। দুপুরের দিকে অফিস থেকে বের হয় মাহির। মাথায় বারবার ঘুরে বেড়ায় একটাই প্রশ্ন, আবা কেন হঠাৎ ফিরে এলো? আর জোহার চোখে কেন এত গভীর কষ্ট? রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হয় জীবন কি আসলেই কখনো কখনো পুরনো স্মৃতির কাছে হার মেনে নেয়? ঠিক তখনই ফোন বেজে ওঠে। কল। আবার। মাহির, কথা বলতে পারি? আবার কণ্ঠে কাঁপন। মাহির চুপ থাকে। আবার বলে, আমি তোমার কাছে অনেক কিছু বলতে এসেছি। ভুল বুঝাবুঝি আর ব্যর্থতার কারণে আমাদের পথ আলাদা হয়েছিল, কিন্তু আজও আমি তোমার অপেক্ষায় থাকি। মাহিরের মনে ফিরে আসে ফেলে আসা দিনগুলো, হাসি, কান্না, স্বপ্ন আর ব্যথা। তবু সেই সঙ্গে জোহার চোখের গভীর দৃষ্টিও যেন ডাক দিচ্ছে তাকে। সন্ধ্যা নামতেই ছুটে যায় মাহি সিলেটে এক প্রাচীন পার্কে, যেখানে একসময় আবার সে একসাথে বসে স্বপ্ন বুনেছিল। সেনাসি ব্রাঞ্চের পাশে দাঁড়িয়ে মাহি দেখে আবা অপেক্ষা করছে। গলায় হালকা নীল কামিজ, চোখে কোণে অশ্রু। তুমি কাঁদছ? নরম গলায় জিজ্ঞেস করে মাহির। কান্না করার মানুষ থাকলে কান্না বের হয়, না থাকলে সেটা কষ্ট হয়ে জমে থাকে। আবা বলল, তুমি ফিরলে কেন? রাকিব কি তোমায় ভালো রাখে না? আবা মাথা নিচু করে বলল, রাকিব আমাকে চাইতো যতদিন তার প্রয়োজন ছিল, তারপর শুধু অবহেলা। শুরুর দিকে ভেবেছিলাম ওটাই ভালোবাসা, কিন্তু বুঝলাম তা ছিল কেবল শরীরের প্রয়োজন। মাহির দম নেয়, বুকের ভেতর একরাশ যন্ত্রণা। তুমি আমার সঙ্গে যা করেছিলে ওটা কি ভালোবাসা ছিল আবা? একটা চিঠিও দিলে না। আবার চোখে চোখ রাখে। আমি ভুল করেছিলাম মাহির, অনেক বড় ভুল, কিন্তু বিশ্বাস করো আজও আমি রাতে ঘুমাতে পারি না। একবার যদি সময়টা ফেরত পেতাম। কিন্তু সময়টা আর ফেরত আসে না আবা। আমি যদি সেদিন তোমার কথা শুনতাম, হয়তো আজ এমন হতো না। আবার জানো তো, তোমরা ধনীরা সবসময় ভাবো গরিবেরা শুধু টাকার জন্য ভালোবাসে, কিন্তু সব কিছু কি টাকা দিয়ে মাপে? মাহিরের কণ্ঠ অভিমান, কষ্ট। আবার এক পা এগিয়ে এসে বলে, তুমি গরিব ছিলে বলেই কখনো তোমায় ছোট করে দেখিনি মাহির। আমি তোমাকে ভালোবেসেছিলাম সত্যি করে, কিন্তু আমার পরিবার, তাদের ভয়, অহংকার আর আমার নিজস্ব দুর্বলতা সব মিলিয়েই তোমায় হারিয়ে ফেলেছিলাম। মাহির একটা ফাঁপা হাসি দেয়। ভালোবাসলে কেউ কি এমন করে আবা? লড়তে পারলে না আমার জন্য? আবার চুপ করে থাকে, তারপর বলে, আমি হেরে গিয়েছিলাম, কিন্তু আজ আবার এসেছি। তোমার সামনে দাঁড়িয়ে বলছি, আমি এখনো তোমায় ভালোবাসি। আমি শুধু চাই তুমি একবার বলো, তুমি কি পারো আমাকে ক্ষমা করতে? সব কিছু নতুন করে শুরু করতে পারি না আমরা, দূরে কোথাও, শুধু তুমি আর আমি? মাহির আকাশের দিকে তাকায়। মেঘ ভাসে, সময় বয়ে যায়। ক্ষমা? মাহির ধীরে বলে, আমি কখনো তোমায় ঘৃণা করিনি আবা, কিন্তু ভালোবাসার বিশ্বাস একবার ভেঙে গেলে আর আগের মতো হয় না।
ভালোবাসা মানে পাশে থাকা, সব পরিস্থিতিতে নিঃশব্দে নিঃস্বার্থভাবে। আবার চোখ মুছে ফেলে। আমি জানি, তবু এসেছিলাম তোমার কাছে নিজের ভুল স্বীকার করতে, শেষবারের মতো একটা সুযোগ চেয়ে নিতে। মাহির কাছে এগিয়ে আসে। ভুল স্বীকারের সাহস সবার থাকে না, আবার তুমি সাহস দেখিয়েছ, তাই আমি তোমায় ক্ষমা করলাম। কিন্তু আমি আর ফিরব না সেই পুরনো পথে। আবার মাথা নিচু করে সরে আসে। আমি শেষ পর্যন্ত অপেক্ষা করব তোমার জন্য। চোখে আরেক ফোঁটা অশ্রু, তার ছায়া মিলিয়ে যায় আকাশের কুয়াশায়। মাহির দাঁড়িয়ে থাকে সেই ছেনা বেঞ্চের পাশে, যেখানে একদিন সে হাজারো স্বপ্ন দেখেছিল, মনের ভেতর হাজারো প্রশ্ন, অনিশ্চয়তার ক্লান্তি নিয়ে বাসায় ফিরে মাহি। আজ আর জোহার সঙ্গে দেখা হয়নি। মেয়েটা সবসময় ওর পাশে থাকার চেষ্টা করলেও কাল থেকে জানি একটু দূরত্ব তৈরি করেছে। মাহিরের ভালো লাগছে না বিষয়টা। জোহার অনুপস্থিতি তাকে ভাবাচ্ছে, মন বুঝিয়ে দিচ্ছে এই শূন্যতা, কিছু একটা বলছে। রাত গভীর, সিলেটের আকাশে হালকা বৃষ্টি পড়ছে। জানালার পাশে বসে মাহির এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে থাকে। আবার সঙ্গে দেখা করার পর থেকে যেন মনটা আরও এলোমেলো হয়ে গেছে। মনটা চায় জোহার সাথে কথা বলে সব খুলে বলুক, কিন্তু সেই সাহসটা আর হয় না। জোহা যেন ইচ্ছে করেই একটু দূরে সরে গেছে। না, কোনো অভিযোগ নেই তার মুখে, কিন্তু সেই চুপ থাকা, সেই নীরবতা, সেটাই মাহিরকে তিলে তিলে কষ্ট দিচ্ছে। ভালোবাসা কি শুধু পাশে থাকার নাম, নাকি বুঝে নেওয়ার, নাকি অভিমানেও সব ফাঁস হয়ে যাওয়ার? সকালে অফিসে গিয়েও মন বসে না মাহিরের। কাজের পাকে বারবার কেবিনের দরজার দিকে তাকায়। না, আজ আর জোহা আসেনি মাহিরের কাছে। দুপুরে ছাদে উঠে দেখে রোদের আলো মেঘে ঢাকা, যেমন তার মনের অবস্থা। ঠিক তখনই পেছন থেকে এক গলা ভেসে আসে, কাউকে খুঁজছেন নাকি স্যার? মাহির চমকে ফিরে দেখে জোহা দাঁড়িয়ে, পরনের সাদা কুর্তি, চোখে হালকা ক্লান্তি, কিন্তু ঠোঁটে এক টুকরো নরম হাসি। তুমি এতক্ষণ কোথায় ছিলে? মাহির ধীরে জিজ্ঞেস করে। একটু দূরে ছিলাম, যাতে আপনি নিজের মনের ভেতর যুদ্ধটা শেষ করতে পারেন। মাহির কিছু বলতে যায়, কিন্তু জোয়া হাত তুলে থামিয়ে দেয়। আমার কিছু জানার দরকার নেই মাহির, আমি শুধু এটুকু জানতে চাই, তুমি আজ কি চাও? কার পাশে দাঁড়াতে চাও তুমি? মাহির নিঃশব্দে তাকিয়ে থাকে জোহার চোখে, যেখানে ছিল না কোনো অভিযোগ, ছিল কেবল অপেক্ষা এবং নিঃশব্দ ভালোবাসা। কেবিনে বসে ফাইল দেখছিল মাহির। জোহা দরজায় নক করলে মাহির তাকে ভিতরে আসতে বলে। স্যার, আপনাকে একটা আমন্ত্রণ পাঠানো হয়েছে সিলেট বিজনেস ইউথ সোসাইটির তরফ থেকে। মাহির অবাক হয়ে খামটা হাতে নিল। খুলে দেখে আগামী শুক্রবার সিলেটের সবচেয়ে বড় কনভেনশন সেন্টারে এক প্রেস্টিজিয়াস বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। জনাব মাহির রহমান, একজন তরুণ সফল উদ্যোক্তা হিসেবে আপনার জীবন কাহিনী আমাদের অনুপ্রেরণা। আপনার অভিজ্ঞতা ও সংগ্রামের কথা আমরা সকলকে শোনাতে চাই। দয়া করে সম্মানিত করুন আমাদের আমন্ত্রণ। মাহির চুপ করে বসে রইল কিছুক্ষণ। এতটা বড় প্ল্যাটফর্ম, আর সবাই জানে এই ধরনের অনুষ্ঠান শহরের নাম করা সব পরিবার উপস্থিত থাকে। সেখানে অবশ্যই আবার পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবে। ভেবেই অনেকটা নার্ভাস ফিল করে মাহির। পেছনে তাকিয়ে থাকলে সামনের রাস্তা ঝাপসা হয়ে যায়, নিজেকেই মনে করিয়ে দেয় মাহির। সিলেটের আকাশটা আজ অদ্ভুত সুন্দর, সূর্যের ডেকে রাখা মেঘেদের মাঝে এক ধরনের আলো, যেন কারো ছাওয়া, কারো অপেক্ষা, আর কারো দীর্ঘশ্বাস মিলেমিশে রং ছড়াচ্ছে পুরো শহরটায়। মাহির আয়নায় তাকিয়ে থাকে কিছুক্ষণ। শুট পরা এই ছেলেটাকে আয়নায় দেখতে কেউ বুঝবে না ওর বুকের ভেতর এখনো একটা জ্বর চলছে। আর সিলেটের ব্যবসায়ী মহল থেকে ওকে সম্মাননা দেওয়া হবে তরুণ বয়সে সফল উদ্যোক্তা হিসেবে। পুরো শহরের গণ্যমান্যরা থাকবে। মাহির জানে না ঠিক কিভাবে নিজেকে গুছিয়ে রাখবে আজ, কিন্তু একটা জিনিস সে জানে খুব ভালো করে, আর সে পালিয়ে যাবে না, না অতীত থেকে, না নিজের অনুভব থেকে। সন্ধ্যাবেলা বেনুতে পৌঁছে মাহির আলোকসজ্জা, ক্যামেরার ফ্ল্যাশ আর লোকজনের হাসির মাঝখানে যেন ও নিজেকে আরও একা মনে করে। হঠাৎ ছোট আটকে যায় এক কোণায়। আবার সাদা জামদানি শাড়ি পরে দাঁড়িয়ে, পাশে তার বাবা মা। আবার এক মুহূর্তের জন্য চোখ রাখে মাহিরের চোখে, তারপর চোখ সরিয়ে নেয়। আবার বাবা মা তো এখানে। মাহির দেখে রীতিমতো হতবাক হয়ে গেছে। অনুষ্ঠান শুরু হয়।
এক এক করে অতিথিরা বক্তৃতা দেন। তারপর মঞ্চে ডাকা হয় মাহিরকে। সে উঠে দাঁড়ায়, করতালির মাঝে হাঁটা দেয় মঞ্চের দিকে। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ওর প্রথম কথাটাই ছিল, আমি কোনো নায়ক না, আমি শুধু একজন মানুষ যে জীবনে বারবার হেরেছে আবার উঠে দাঁড়িয়েছে। হলটা নিস্তব্ধ হয়ে যায়। মাহির বলে, একটা সময় ছিল যখন দুহাতে স্বপ্ন গড়েছিলাম, মনে হয়েছিল ভালোবাসার মানুষ পাশে থাকলে সব কিছু জয় করা যায়। কিন্তু কিছু কিছু সম্পর্ক থাকে যেগুলো শেষ হয়ে যায় শব্দ না হয়েই। ভাঙনের আওয়াজ শোনা যায় না, শুধু ফাঁকা পড়ে থাকে ভিতরটা। সে একবার চোখ রাখে আবার দিকে, আবার মাথা নিচু করে বসে। আমি ভালোবাসতে শিখেছিলাম নিঃশর্তভাবে। ভেবেছিলাম ভালোবাসা মানেই দুজন হাত ধরে বাকি জীবন হাঁটা। কিন্তু জানেন, কখনো কখনো ভালোবাসা মানে হচ্ছে কাউকে তার মতো করে ছেড়ে দেওয়া আর নিজে একা চুপচাপ দাঁড়িয়ে থাকা। একটু থেমে মাহির বলে, আমি খুব ভালোবেসেছিলাম এক মেয়েকে। ভেবেছিলাম সেই আমার শেষ ঠিকানা। কিন্তু পৃথিবীটা খুব নিষ্ঠুর হয়ে উঠেছিল আমাদের জন্য। সে চলে গিয়েছিল আমাকে মিথ্যা অপবাদ দিয়ে। আমি হারিয়ে ফেলেছিলাম আমার বিশ্বাস, আমার স্বপ্ন। শ্রোতাদের মধ্যে কিছু মানুষ চোখ মুছছে, আবার মা বাবা লজ্জিত। হারাবা, তার চোখ দুটো এতক্ষণে ভিজে গেছে। সামান্য কিছু টাকা চুরির অপবাদে আমাকে বউয়ের জন্মদিনের অনুষ্ঠানে জুতা ফেটা করে বের করে দেওয়া হয়েছে। শুধু এখানেই থেমেছিল না, আমাদের সম্পর্কটা শেষ পর্যন্ত ডিভোর্সে গিয়ে পৌঁছায়। অথচ টাকাটা আমি চুরি করিনি। যে টাকা দিয়ে নেকলেসটা কিনেছিলাম সবই ছিল আমার কষ্টের উপার্জিত টাকা। আমি তাদেরকে অভিশাপ দিব না, ধন্যবাদ দিতে চাই। কারণ সেদিন আমার সাথে এসব না হলে আজকে আমার এই অবস্থানে আসা হতো না। এতিমখানায় বড় হওয়া একটা এতিমের বাচ্চা থেকে সে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কর্ণধার মাহির শেখ হয়ে ওঠা হতো না। সেদিনে সেই অপমান আর সামান্য টাকা চুরির অপবাদে আমাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু আমি থেমে থাকিনি, কারণ একটা সময় একজন মানুষ এসেছিল আমার জীবনে। সে আমাকে সাহস আর উদ্দীপনা দিয়েছে। একটা অপরিচিত ছেলেকে আশ্রয় দিয়েছে কোনো কিছু না চেয়ে। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ দিব। যদি সেই মেয়েটার সাথে দেখা না হতো তাহলে কখনো আমার মা আর বোনকে ফিরে পাওয়া হতো না। আমার এই সফলতার পিছনে সবচেয়ে বেশি যাদের হাত ছিল তারা আমার মা আর বোন। আমার বোন আমার ছায়া হয়ে পাশে দাঁড়িয়েছিল যখন আমি নিজেকেই চিনতে পারছিলাম না। এক মুহূর্তের জন্য মাহির চোখ জলছল করে ওঠে। মা আর বোনের বাইরেও একটা মেয়ে আমাকে অসম্ভবভাবে সাপোর্ট দিয়ে গিয়েছে। আমাকে আমার অতীত থেকে বেরিয়ে আসতে সবচেয়ে বেশি সাহায্য করেছে। সে কখনো আমাকে জোর করেনি, শুধু চুপচাপ পাশে ছিল। তার চোখে আমি নিজের মূল্য ফিরে পেয়েছিলাম। সবাই নিঃশব্দ। তখনই মাহির বলে, আজ আমি এই আলো ঝলমলে মঞ্চে দাঁড়িয়ে একটা কথা বলতে চাই। আমার জীবনে এক বিশেষ ঘোষণা বলতে পারেন। হলটা ফিসফিসে গুঞ্জনে ভরে ওঠে। মাহির চোখ রাখে সামনে। জোহা ঠিক সামনের সারিতে দাঁড়িয়েছিল। পরনে নীল শাড়ি, চোখে হালকা কাজল, ঠোঁটে সেই চিরচেনা চুপচাপ হাসি। মাহির একটু থামল, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি আজ বুঝেছি পুরনো ভুলের কাছে আটকে থাকানো, সামনে এগোনোর নামই ভালোবাসা। তারপর হঠাৎ করে মাহির এক হাঁটু গড়ে বসে বলল, সামনে থেকে ছোট্ট একটা রিং বের করে বলল, জোহা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি, শান্তি আর বিশ্বাস। তুমি কি আমাকে তোমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করবে? জোহা, তুমি কি আমাকে আবার বিশ্বাস করাতে শিখাতে পারো? তুমি কি পারো আমার নামের পাশে তোমার নামটা লিখে নিতে? তুমি কি চাও আমাদের গল্পটা শুরু হোক নতুন করে, নির্ভরতায়? পুরো হলরুম জুড়ে গর্জন তুলল, উচ্ছ্বাস, উল্লাস আর প্রশংসার জ্বর বয়ে গেল। জোহা দাঁড়িয়ে থাকে চুপচাপ, তার ঠোঁটে মৃদু কাঁপুনি। তারপর ধীরে ধীরে এগিয়ে আসে মঞ্চের দিকে। জোহার চোখে জল। সে হাসতে হাসতে বলল, হ্যাঁ, আমি চাই তোমার ভালোবাসার মেঘ হতে, যে মেঘের বৃষ্টিতে ভিজব শুধু আমরা দুজনে। আমি তোমার গল্পে শুরু থেকেই ছিলাম, শুধু তুমি পড়তে শেখনি তখনও আমার পাতা। মাহির হেসে ওঠে। হলভর্তি লোক করতালি দেয়। পেছন থেকে আবার ফুফিয়ে কাঁদে। কোনো শব্দ নেই, কেবল একটা সম্পর্কের সত্যিকার বিদায়।
দৌড়ে হল রুম থেকে বেরিয়ে যায় সে। আর হল ভর্তি মানুষের মনে রেখে যে একরাশ রহস্য। তবে কি কিমি মাহিবের সাথে হওয়া অন্যায়ের পিছনে এই মেয়েই জড়িত? আবার সাথে রাকিবের বিয়েটা বেশি দিন টিকেনি। প্রথম ভালোবাসা দেখালেও ক্রমশ রাকিবের আসল চেহারা বেরিয়ে আসতে থাকে। একদম রাতে ঘুম ভাঙলে আবার দেখলো রাকিব রুমে নেই। বারান্দার দিকে এগিয়ে যেতেই শুনতে পেল পিস করে কাউকে কিছু বলছে রাকিব। ফোনের ওপাশ থেকে একটি মেয়ের কণ্ঠ শোনা যাচ্ছে। আর কতদিন রাকিব এভাবে অন্য কারোর সাথে তোমাকে সহ্য করতে হবে বলো তো? মেয়েটি বলে রাকিবকে, চিন্তা করো না রিয়া, যেভাবে প্ল্যান করে এই এতিমের বাচ্চাটার থেকে ডিভোর্স করিয়েছি তেমন করে সব সম্পত্তি হাতে পাওয়ার পর আবাকেও লাথি দিয়ে বের করে দিব। রাকিবের কথা শুনে আবার পায়ের নিচে থেকে মাটি সরে যায়। যাকে বিশ্বাস করে নিজের ভালোবাসাকে দূরে সরিয়ে দিয়েছে সেই কিনা আসল কালফিট। রাকিবের বাকি কথাগুলো নিজের ফোনে রেকর্ড করে নেয় আবার, যাতে পরে কাজে লাগবে এই আশায়। পরদিনে আবার তার মা বাবাকে ডেকে এনে সব শুনে রাকিবের সাথে আবার ডিভোর্স করিয়ে নেয় আবার বাবা। সেই সাথে এটাও জানতে পারে আবার কাকিমা 2 কোটি টাকার বিনিময়ে এই চুরির নাটক সাজিয়েছেন। সব প্রমাণ থাকায় আবার রাকিবের ডিভোর্স হতে তেমন বেগ পেতে হয়নি আবার বাবাকে। এদিকে জোহার সম্মতি পেয়ে মাহির আর তার মা মিষ্টি শেখ আর বোন নুজহাতকে সিলেটে আসতে বললে তারা এসে জোহার সাথে মাহিরের বিয়ের দিন তারিখ সব ঠিক করে ফেলেন। বিয়ের প্রস্তুতি চলছে এবং মাহিরের মনের মধ্যে এক ধরনের অস্থিরতা হতে থাকে। শেষ যখন আবার তার সঙ্গে কথা বলে, তুমি যদি সুখী হও তাহলে আমি চাই তুমি তোমার ভালোবাসাকে খুঁজে পাও, আমি চাই তোমার জীবন ভালোভাবে কাটুক। এখন সে দিনগুলো মনে পড়ছে যখন আবার তার সাথে ছিল। তবে সেই সময় আর নেই, আর কোনো কষ্ট নেই। মাহির জানে এটাই তার পথ, এটাই তার আসল ভালোবাসা। জোহা কখনোই তাকে জোর করেনি, কখনোই তাকে কিছু শিখাতে চায়নি। সে কেবল পাশে ছিল চুপচাপ। সেই চুপচাপ পাশে দাঁড়ানো থেকে মাহির জানলো এই পৃথিবীতে তাকে পাশে থাকা কোনো এক মানুষ চাই, যে তাকে তার ভুলগুলো মেনে নিতে শিখাবে, তাকে আবার বিশ্বাস করতে শেখাবে। এবং সেই মানুষটি ছিল জোহা। সিলেটের দীর্ঘ শীর্ষস্থানীয় হোটেল ঘুদুলি ভেলার সোনালি আলোতে পুরো অনুষ্ঠানটা যেন এক ভিন্ন জগৎ হয়ে উঠেছে। মঞ্চে দাঁড়িয়ে মাহিরের চোখে তার জীবনের সবচেয়ে বড় দৃষ্টি জোহা। সে তাকিয়ে রয়েছে, সেই শান্ত হাসি যা মাহিরের হৃদয়ে নতুন আস্থা এনে দিয়েছে। মাহিরা যার কোনো অতীত নিয়ে চিন্তা করে না, তার অন্ধকার অতীতের সমস্ত বোঝা সে এক জায়গায় রেখেছে আর সামনে তাকিয়ে জীবনকে নতুন করে শুরু করার প্রস্তুতি নিয়েছে। এখন তার জীবনে আর কোনো জায়গা নেই যন্ত্রণা কিংবা ভুলের জন্য। রাতটা ছিল কিছুটা নিঃশব্দ, কিছুটা জ্যোৎস্নার মতো শান্ত। জানালার পর্দাগুলো হালকা নড়ছিল বাতাসে। ঘরটা ফুলের ঘ্রাণে ভরপুর, নরম আলোয় মোড়ানো এক টুকরো স্বপ্নের মতো লাগছিল সব কিছু। জোহা মাথা নিচু করে বিছানার এক কোণে বসে আছে। নীল শাড়িতে ঠিক যেন এক নীলপরি বসে আছে, হাত ভরা মেহেদি আর চোখে বয়লা উত্তেজনার এক অসম্ভব মিশ্র ছায়া। বুকের ভেতরটা তার দরপড় করছিল। আজ থেকে শুরু হচ্ছে এক নতুন জীবন, নতুন পরিচয়। মাহির ধীরে ধীরে ঘরে ঢুকলো, হাতে একটা ছোট্ট গিফট বক্স, চোখে দুষ্টু মাখা হাসি। তোমায় দেখে আজ বুঝলাম সুন্দর কাকে বলে, ফিস করে বলে মাহির। জোহা মুখ তুলল না, ঠোঁটের কোণে হালকা হাসি খেললো, কিন্তু চোখের কোণে একটুখানি জল টলমল করে উঠল। মাহির সামনে গিয়ে বসলো, হাত বাড়িয়ে জোহার কপালে চুলগুলো একপাশে সরিয়ে দিল। ভয় পাচ্ছ? না, খুব আস্তে বলল জোহা। তবে জানো, আজ মনে হচ্ছে আমি যেন কারো পুরোটা হয়ে যাচ্ছি। তোমার প্রতিটা স্পর্শ, প্রতিটা নিঃশ্বাস আমার, শুধু আমার। মাহির কণ্ঠে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। সে জোহার হাত ধরল। গোলাপের তাজা গন্ধে ভরে উঠেছে রাতের সে নিঃশব্দ মুহূর্ত। তারপর সে ধীরে ধীরে বক্সটা জোহার দিকে বাড়িয়ে দিল। খুলে দেখো। জোহার জড়ানো আঙ্গুলে খুলে দেখলো এক সাদা মুক্তার লকেট, যার ভেতরে ছোট্ট একটা ছবি, তাদের দুজনের হাসি মুখ। যখন আমি দূরে থাকবো এটা তোমার বুকের কাছেই থাকবে, যেন তুমি আমাকে অনুভব করতে পারো সব সময়। মাহির কণ্ঠে একটু কেঁপে উঠল। জোহা চোখ খুলে তাকলো মাহিরের চোখে। এই চোখ দুটোতে প্রেম ছিল, প্রতিশ্রুতি ছিল, আর ছিল ভরসা। সে আর নিজেকে আটকে রাখতে পারলো না। ধীরে উঠে দাঁড়িয়ে মাহিরের বুকের মধ্যে মাথা রেখে বলল, আজ থেকে তুমি আমার স্বপ্ন না, তুমি আমার বাস্তব। আমাকে আগলে রেখো, ভালোবেসে রেখো। আমি তোমার কাছে শুধু শরীর হয়ে নয়, একটা হৃদয় হয়ে থাকতে চাই। মাহির জবাব দিল না, শুধু জোহাকে শক্ত করে জড়িয়ে ধরল বুকের ভেতর। ওর ঠোঁট জোহার কপালে ছুঁয়ে বলল, শুধু আমার প্রার্থনার
তুমি আমার প্রার্থনার উত্তর, আর আমি তোমার চিরকাল। ঠান্ডা বাতাসে পর্দাগুলো সরে গিয়ে দুজনের গায়ে এসে লাগে। বাইরে পূর্ণিমার আলো, আর ভেতরে দুটো মানুষ নতুন জীবনের শুরুতেই এক টুকরো ভালোবাসা নিয়ে, যেখানে কোনো অতীত নেই, শুধু আজ আর আগামীর প্রতিশ্রুতি। ভালোবাসায় মেতে উঠে দুত্রিফান, যেখানে নেই কোনো বাধা, আছে শুধুই নিজেদের চাওয়া। বিয়ের সেই রোমান্টিক দিনটা শেষ হতে না হতে এবার মাহিরের মন একটু গম্ভীর হয়ে যায়। তার জীবনে এত কিছু ঘটেছে যে একে একে সব কিছু মনে রাখা সহজ নয়, তবে জোহা তার পাশে ছিল, থাকবে, এমন তাকে সাহস যোগাবে, এটাই আজ তার একমাত্র আশা। সকালে স্নান শেষে মাহির জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। সিলেটের পাহাড়ি পথ, দূরে গ্রাম আর শান্ত নদী, সব কিছু এত সুন্দর, এত নিস্তব্ধ, যেন প্রকৃতির সাথে তার সম্পর্ক মধুর হয়ে উঠেছে, এক অদৃশ্য সঙ্গীতের মতো। হঠাৎ পেছন থেকে দরজা খোলার শব্দে মাহির ঘুরে দেখে জোহা হাসি মুখে ঢুকছে। বিকেলের জন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে? জোহা প্রশ্ন করে, তার মুখে সেই মিষ্টি হাসি যেটা মাহিরের মনকে ভালো করে তোলে। এখন ভাবছি কিছুটা সময় আমাদের জন্য থাকতে হবে, মাহির উত্তর দেয়, তবে তার মুখে মৃদু সংকাত। এতদিন অনেক কিছু চিন্তা করেছি, কিন্তু জীবনে কিছুটা সময় তো আমরা দুজনেই একসাথে কাটাতে পারি। জোয়ার হাসি আরও বাড়ে। সে মাহিরের পাশে এসে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, সেটা তো অবশ্যই। এই নতুন জীবন আমাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে। আমি জানি আমরা দুজনে একসাথে এই পথটা আরও সুন্দর করে ঘুরব। মাহিরা হাত ধরে জোহার কপালে একটি চুম্বন দিয়ে বলল, তুমি জানো আমার জীবনের সবচেয়ে বড় উপহার তুমি। জোহার চোখে নরম আলো, এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল। তার মনে হয়েছিল জীবনের একটাই লক্ষ্য, এই মানুষটা মাহির, যার সঙ্গে একে একে জীবনের সব স্বপ্ন পূরণ করবে। তারা একে অপরের কাছে এসে দাঁড়ালো। এক মুহূর্তে সব কিছু থেমে গেছে। আজকে আমরা কোথায় যাব? মাহির প্রশ্ন করলো, চোখে উচ্ছ্বাস। আজকে আমরা সিলেটের সুন্দর জায়গাগুলো দেখব। আজ আমরা দুজনে শুধু নিজেদের সময় দিব। জোহা উত্তর দিল। দুজনেই বেরিয়ে আসে মিষ্টি শেখকে জানিয়ে বাসা থেকে, তাদের বাংলো থেকে একটু দূরে, যেখানে পাহাড়ি গ্রাম আর নদী দেখা যায়। সেখানে তাদের দিনটা কাটানোর পরিকল্পনা। সিলেটের নৈসর্গিক সৌন্দর্যে হারিয়ে গিয়ে দুজনেই পুরোপুরি নিজেদের মধ্যে একে অপরের গল্পে মুগ্ধ হয়ে সময় কাটালো। সন্ধ্যায় তারা নদীর পাশে এক ছোট্ট ক্যাফেতে বসে এক কাপ চায়ে মেতে উঠে। চারপাশে শান্ত পরিবেশ, নরম বাতাসে গাছপালা ডালাপালা ঝুলছে। মাহির বলে, জোহা, আমি কখনো ভাবতে পারিনি এমন একটা শান্ত জীবন হবে তোমার সাথে। এই জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই। জোহার চোখে সামান্য বিস্ময়। সে জানে মাহিরের জীবন কখনোই সহজ ছিল না, কিন্তু এই শান্ত জীবন, এই একে অপরকে বুঝে নেওয়া, এটাই তাদের জীবনের সবচেয়ে বড় পুরস্কার। তুমি ঠিক বলেছ মাহির, আমাদের জীবনটা কঠিন হলে এখন আমরা একে অপরকে পেয়ে জীবনটাকে নতুনভাবে দেখছি। জোয়ার কথা বলে একে অপরের দিকে তাকিয়ে হাসে। তাদের চোখের মধ্যে এক ধরনের অদৃশ্য বন্ধন তৈরি হয়ে গেছে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তারা দুজনেই জানে জীবনের সামনে অজস্র সমস্যা আসবে, কিন্তু একে অপরের পাশে থাকলেই সেসব সমস্যার মোকাবিলা করা সহজ হবে। সন্ধ্যায় চা খাওয়া শেষে তারা ফিরে এলো। বাংলোয় ফিরে আসার পর মাহির বলল, এই জায়গাটা মনে থাকবে জোহা, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। এতদিন রাতে তারা রুমে বসে, আলোটা অন্ধকারে মিলিয়ে গিয়ে আবার ভালোবাসার আলোর দিকে এগিয়ে চলে। জীবন স্নিগ্ধ রাতের মতো আরও একবার নতুন করে শুরু হয়েছিল। বিয়ের পর কয়েকদিন সিলেটে থেকেছিল মাহির আর জোহার পরিবার। চারপাশের আত্মীয় স্বজনেরা যে ভালোবাসায় দুজনকে ঘিরে রেখেছিল, তাতে বোঝা গিয়েছিল এই সম্পর্ক শুধু মাহির জোহার ভালোবাসার নয়, বরং দুটি পরিবারের হৃদয়ের বাঁধন। এখানে থাকলে তো জীবন চলবে না। ঢাকার ব্যবসার আর কত কাজ জমে গেছে এতদিনে। মাহিরের বাবার পুরনো বাড়ি, যা এতদিন বন্ধ ছিল, সেই বাড়িতেই ফিরবে তারা। সেই বাড়ি যেখানে একসময় ছিল হাসি, আলো ছিল, আর একদিন সব কিছু নিভে গিয়েছিল এক চক্রান্তে। আর সেই বাড়ি আবার আলো পাবে, ভালোবাসা পাবে, প্রাণ ফিরে পাবে মাহিরের আর জোহার সংসার দিয়ে। যেদিন জোহা প্রথম সেই বাড়িতে প্রবেশ করলো, তখন সন্ধ্যা। চারদিকে শিউলি ফুলের গন্ধ ছড়িয়ে আছে। কালো শাড়িতে কপালের ছোট্ট টিপ, চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা। জোহাকে দেখে মাহির যেন ভুলে গেছে সব অতীত কষ্ট। মিষ্টি শেখে চোখের জল, এটা কোনো কষ্টের কান্না নয়, এ যেন ফিরে পাওয়ার সুখের কান্না। মায়ের কাপা কণ্ঠে বলা কথাগুলো হৃদয়ে ভিদে যায় জোহার। এই বাড়ি অনেক বছর পরে আবার ছুরির শব্দ শুনবে। তুই এই ঘরটাকে ভালোবাসায় ভরিয়ে দিস মা। জোহার মাথা নিচু করে বলল, আমি পারবো মা, আমি প্রতিদিন নতুন করে এই ঘরটাকে গড়বো ভালোবাসায়।
যতদিন বেঁচে থাকবো সেই দিন বিকেলে বাড়িতে ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিষ্টি শেখ নিজ হাতে রান্না করেন খিচুড়ি, পোলাও, রোস্ট। মাহির কিচেনে ঢুকে জোর করে বলা, আজ আমি সাহায্য করবো মা। মিষ্টি শেখ হেসে বলেন, এমন ছেলেকে জন্ম দিয়েছিলাম বলেই এখন এই বয়সে শান্তি পাচ্ছি। রাতের বেলা ছাদের আলোয় ছাদে দাঁড়িয়েছিল মাহির আর জোহা, দুজনের মাঝখানে এক টুকরো নীরবতা, কিন্তু সেই নীরবতায় ছিল অগাধ শান্তি। অনেকদিন পর মাহির অনুভব করলে এটাই জীবন, একটা ঠিকানা, একটা আশ্রয়, একটা ভালোবাসার খুঁটি। জোহা হঠাৎ জিজ্ঞেস করলো, তুমি কি এখন খুশি? মাহির একটু থেমে বলল, খুশি না বলে যদি বলি পূর্ণ, তাহলে বুঝতে পারবে। জোহা মৃদু হাসে, তাহলে আমরা দুজনেই পূর্ণ। মাহির তার কাঁধে হাত রাখে, এই নতুন জীবনে আমাদের কোনো পুরনো ভুল, কোনো তিক্ততা কিছুই আর থাকছে না। আমি শুধু চাই তুমি পাশে থাকো জোহা, তুমিই আমার ঘরের আলো। জোহা চোখ ভিজে ওঠে, আমি ছায়া হব, আলোতে না থাকলেও পাশে থাকবো সবসময়। তারা দুজনেই জানে একটা জীবন শেষ হয়েছে আর একটা শুরু হয়েছে। এক জীবনে যা হারিয়েছে তা ফিরবে না, কিন্তু এই জীবনে তারা দুজনে যা ঘুরবে তা হবে ভালোবাসার গল্প, যে গল্প রূপকথার থেকেও সুন্দর। নতুন সংসার মানেই সবসময় রঙিন গল্প নয়, কখনো ছোট্ট ভুল বুঝাবুঝি, কখনো অভিমান, কখনো সারাদিন পরিশ্রমের পর এক কাপ চায়ের ভাগ। জোহা একদিন ভোরে উঠে দেখে মাহির রান্নাঘরে চুলার পাশে দাঁড়িয়ে চায়ের কাপে চামচ নাড়তে নাড়তে গুনগুন করে গান গাইছে। হালকা বৃষ্টির শব্দে সেই গলার সুরে পুরো ঘরটা যেন এক প্রেমের গল্প হয়ে উঠেছে। জোহা পিছন থেকে জড়িয়ে ধরে বলল, তুমি তো দেখি পুরো সংসারই মানুষ। মাহির হেসে বলল, তুমি পাশে আছো বলেই তো এখন নিজের সবটুকু দিয়ে গড়তে ইচ্ছা করছে। কিছুদিন পর অফিসের কাজ নিয়ে মাহির প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ে। জোহা একা ঘরে অপেক্ষা করে ক্লান্ত হয়ে পড়ে। এক রাতে খাওয়া শেষে দুজনে মুখোমুখি বসে জোহা বলল, তুমি কিন্তু এখন আর আমাকে সময় দিচ্ছ না। ঘরে ফিরলেও কোনো কথা মিটিং। মাহিরি থমকে যায়, জোহার মুখের অভিমান স্পষ্ট। সে টেবিলের উপর হাত রাখে, ভুল হয়ে গেছে জোহা, সব কিছুতে তো শুধু সফলতা চাইছিলাম, কিন্তু ভুলে গেছি তোমার একটা কথাই অনেক শান্তি দেয়। জোহা চোখ নামিয়ে বলে, আমি কিছু চাই না মাহির, শুধু চাই তুমি একটু সময় দাও। পরদিন থেকেই বদলে যায় মাহির। অফিস থেকে আসার পর ফোন অফ করে দেয়। রাতের খাবার শেষে ছাদে উঠে তারা দেখে ছোট ছোট ইচ্ছেগুলো আবার ফিরে আসে। একদিন রাতে মাহিরের মাকে পাশে বসিয়ে জোহা এক চুপচাপ খবর দেয়, মা আমি। মিষ্টি শেখ তাকিয়ে বলি, কি হয়েছে মা? জোহা নিচু গলায় বলে, মা আমি মা হতে চলেছি। সেই মুহূর্তে যেন সময় থেমে যায়। মিষ্টি শেখের চোখে জল, ঠোঁটে হাসি, কণ্ঠে কাঁপুনি। তিনি শুধু বলেন, আমার ঘরটা আবার পূর্ণ হলো মা, এই ভালোবাসার সংসারটা আর কিছু চাই না। মাহির খবরটা শুনে জোহাকে জড়িয়ে ধরে, তোমার মাধ্যমে আমার ঘরে নতুন জীবন আসছে জোহা, তুমি শুধু আমার ভালোবাসা না, তুমি আমার আশীর্বাদ। রাত গভীর হয়, ছাদ ডুবতে থাকে, কিন্তু একটা নতুন দিনের আলো যেন দিগন্তে জ্বলে ওঠে। দেখতে দেখতে সময় এগিয়ে চলে এসে খুনসুটি ভালোবাসা আর মাহিরের কেয়ার। মিষ্টি শেখ যেন এক মুহূর্তের জন্য জোহাকে একা রেখে কোথাও যান না। জোহার ডেলিভারি ডেটে গিয়ে আসতে থাকে। সকালটা ছিল অন্যরকম, আকাশটা মেঘে ঢাকা, কিন্তু মনটা ছিল উত্তেজনায় কাফা। মাহির বারবার ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছিল। হাসপাতালের করিডোরে পায়চারি করছিল বারবার। ভেতরে জোহা মা, এই শব্দটা মাহির আগে অনেকবার শুনেছে, অনুভব করেছে, কিন্তু আজ সেটা তার জীবনে ঘটছে। জোহা সেই নারী যে ওর ভাঙা জীবনটাকে গড়ে তুলেছে, ওর ভিতরের ছেলেটাকে একজন পুরুষ করেছে, আর সেই মেয়েটাই ওর সন্তানের মা হতে চলেছে। মিষ্টি শেখ পাশে বসে বারবার দোয়া পড়ছেন, চোখে জল। একজন মা যখন আরেকজনকে মা হতে দেখেন সেখানে সৃষ্টিকর্তা যেন হাত রাখেন। ভেতরে থেকে নার্স বেরিয়ে এসে বলল, অভিনন্দন, আপনাদের একটি কন্যা সন্তান হয়েছে। মাহির স্থির হয়ে গেল এক মুহূর্তে। শব্দগুলো যেন দূর থেকে এলো, কিন্তু হৃদয়ে বাজল গর্জনের মতো। সে ছুটে গেল ভেতরে, যেখানে জোহা চোখ বন্ধ করে হাসছে ক্লান্ত মুখে। পাশের ছোট্ট একটা গোলাপি মুখ, চোখ দুটো বন্ধ, নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে। মাহি ধীরে ধীরে এগিয়ে গেল, এক হাতে জোহার হাত ধরলো, অন্য হাতে ছোট্ট মেয়ের আঙ্গুল। তোমার নাম রাখবো মেঘ, মাহির ফিসফিস করে বলে। জোহার চোখ মেলে বলল, মেঘ কেন? মাহির হেসে বলল, কারণ ভালোবাসার এই গল্পটা মেঘ দিয়ে শুরু হয়েছিল,
আর মেঘ দিয়ে শেষ হলো, ভালোবাসার মেঘ। জোয়া হালকা হেসে মাথা নাড়ল, চোখে জল জমে উঠেছে। তুমি জানো মাহির, আমি জীবনে খুব বেশি কিছু চাইনি, শুধু একটা মানুষ যে আমার পাশে থাকবে। তুমি সেই মানুষ, তুমি আমার ঘর, আমার আশ্রয়। মাহির চোখে জল নিয়ে বলে, তুমি শুধু ঘর না জোহা, তুমি ঘরের আলো। তুমি না থাকলে এই গল্পটাই অসম্পূর্ণ থেকে যেত। সন্ধ্যা নামে হাসপাতালের জানালায় বাইরে বৃষ্টি পড়ে একটানা। ভেতরে এক ছোট্ট পরিবার, 3 জন মানুষ, যাদের মধ্যে এখন আর কোনো অতীত নেই, শুধু ভবিষ্যৎ। মাহির জোহার কপালে চুমু খায়, মেঘকে কোলে তোলে। এই বৃষ্টি, এই মেঘ, এই ঘ্রাণ। মনে রেখো জোহা, এটাই আমাদের গল্পের হ্যাপি এন্ডিং। আর এন্ডিং মানেই তো সব শেষ নয়, এক নতুন শুরুও বটে, সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আরও নিত্য নতুন অনেক গল্প পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।